নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আচ্ছা, আজকের অনুষ্ঠানটা শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে, কারণ হৃদয় যার স্পন্দনেই জীবন। প্রশ্নটা হলো, ঠিক কবে শেষবার আপনি আপনার হৃদয়ের আওয়াজ শুনেছেন? না স্টেথোস্কোপ দিয়ে নয়, সেই আওয়াজ যেটা আমাদের মনের গভীর থেকে আসে, যেটা আমাদের হাসতে শেখায়, কাঁদতে শেখায়, ভালোবাসতে শেখায়, আবার শেখায় লড়াই করতে। আর এই ছোট্ট হৃদযন্ত্র কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে নীরবভাবে, নির্বিচারে। দিনে প্রায় 1 লক্ষেরও বার বেশি স্পন্দিত হয় আমাদের হৃদয়। আর এই হৃদয়ের স্পন্দনের যখন ছন্দপতন ঘটে, তখন কিন্তু শরীরে বাসা বাঁধে হৃদয় রোগের। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো হার্টের অসুখের অত্যাধুনিক চিকিৎসা। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর পি.সি. মণ্ডল। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই স্যার। নমস্কার। নমস্কার। এবং রয়েছেন ডক্টর সরোজ মণ্ডল। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আর বলতে হবে না, আছেন আপনারাও, আমার ওপারে থাকা দর্শক বন্ধুরা। চাইলে আপনারা আমাদের সরাসরি ফোন করতে পারেন, আপনাদের সমস্যা, আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে রাখতেই পারেন। স্ক্রিনে যাওয়া নম্বরে আমাদের সময় হলেই ফোন করুন, আপনাদের প্রশ্নের অপেক্ষায় আমরা থাকব। প্রথমেই আসি ডক্টর মণ্ডল আপনার কাছে, যে আগেকার দিনে হৃদরোগ মানে কিন্তু একটা ভীষণ ভয়ের ব্যাপার ছিল, যে হার্টের অসুখ মানে বোধহয় জীবনটা শেষ হয়ে গেছে। কিন্তু এখন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। শুরু করা যাক, হার্টের রোগ বলতে আমরা কি বুঝি? মানে হার্টের রোগ কি যে কোনো একটা রোগ, নাকি নানান রকম রোগের সমন্বয়? দেখুন, হার্টের অসুখ মানে কিন্তু একটা রোগ নয়। এবং আপনি যদি হার্টের কথা ভাবেন, যে একটা মানুষের হৃদযন্ত্র কোন সময় থেকে কাজ করতে শুরু করে, যখন একটা বাচ্চা তার মায়ের পেটে ধরুন 3 সপ্তাহ বয়স, তখন থেকে কিন্তু হৃদস্পন্দন নজরে চলে আসে। এবং সেটা হয়তো মেশিন দিয়ে আমাদেরকে ডিটেক্ট করতে, যে হার্টের বিট। এটা আমাদের যে হার্ট, তার যে 4টে প্রকোষ্ঠ, এবং সেই 4 প্রকোষ্ঠওয়ালা হার্টের ব্যাপারটা আমরা বুঝতে পারা যায় 6 থেকে 8 সপ্তাহের মাথাতেই। এবং কিছু কিছু অসুখ আছে যেগুলো জন্মগত ত্রুটি থেকে হয়, সেগুলো কিন্তু মায়ের পেটেও ডিটেক্ট করা যায়। যে আমরা ফিটাল ইকোকার্ডিওগ্রাফি করে, যখন মায়ের পেটেই বাচ্চা আছে, তার ইকোকার্ডিওগ্রাফি করেও ধরা যায় যে কিছু কিছু রোগ থাকতে পারে। এবং তার কিছু রোগের চিকিৎসাও করতে হয়, নাহলে কিন্তু মায়ের পেটেই সেই ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং হৃদরোগ সেই সময়কার ব্যাপারটা একরকম। এখন যে বাচ্চা জন্মালো, জন্মানোর পরেও কিছু কিছু ক্ষেত্রে তার হৃদরোগের ত্রুটি থাকতে পারে। সেই ত্রুটি কিছু ক্ষেত্রে দেখা যায় ছোটোবেলায় ধরাই পড়লো না, একেবারে অনেক বেশি বয়সে গিয়ে ধরা পড়লো, সেটা হয়। আবার সেই বাচ্চা যখন বড় হয়ে ধরুন 25-30 বছর বয়সে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে তার ফ্যামিলিতে যদি কোনো হৃদযন্ত্রের অসুখ থেকে থাকে, বা ডায়াবেটিস, হাইপারটেনশন এসব থাকে, তখন সে আরেকটা গ্রুপের অসুখকে ধরে। এবারে দেখা গেল 35-40 এরকম জায়গায় এশিয়ান মানুষদের একটু আগেই আমাদের হার্টের, মানে যেটাকে আমরা হার্ট অ্যাটাক, যেটা আপনি ভয়াত্মক কথাটা বললেন, ওটা অ্যাকচুয়ালি আমাদের দেশে দেখা যায় 30, 35, 40 এই সময়টাতেই পিক নিয়ে নেয়, যেটা হার্ট অ্যাটাক বলা হয়, যাতে আর্টারিতে থ্রম্বোসিস হয়ে হার্টের মাসেলকে নষ্ট করে। এবং তারপরে দেখা যায় আরও কিছু বয়স বাড়লে কিছু কিছু হৃদস্পন্দন, আপনি যিনি বললেন যে ছন্দের পতন, আর ছন্দের পতন বেড়ে যাওয়া হতে পারে, কমাও হতে পারে, যেটাকে ট্র্যাকিয়ারিথমিয়া বলে বেড়ে যাওয়াটাকে, আর কমাটাকে ব্র্যাডিয়ারিথমিয়া বলে। এই রোগগুলোও কিন্তু আরেকটু বেশি বয়সে, মানে 40+ গিয়ে শুরু হয়। এবং দেখা যায় যে যদিও ট্যাকিকার্ডিয়াটা কম বয়সেও হতে পারে, এগুলো 60-65 গিয়ে আরও বেশি হয়। এবং আরও বেশি বয়সে গিয়ে ধরুন 80-র কাছে যার বয়স, তার দেখা যাবে ভালভে, মানে বয়সজনিত কারণে স্টেনোসিস হচ্ছে, হার্টে ব্লক লাগছে, পেসমেকার লাগছে, এইসব কিন্তু হতে পারে। তার মানে আপনি যদি দেখেন যে একটা স্পেকট্রাম অফ হার্ট ডিজিজ, সেটা একটা মায়ের পেটে থাকাকালীন, একটা বাচ্চা বয়সে, একটা টিনেজ বয়সে, বা একটা যুবক বয়সে, বা একটা মধ্য বয়সে, একটা একদম বৃদ্ধ বয়সে, কিন্তু স্পেকট্রামটা আলাদা। অ্যাবসলিউটলি, আপনার কথার রেশ ধরেই বলবো ডক্টর মণ্ডল, আপনার কাছে আসি, যে 8 থেকে 80 কেউই কিন্তু এই হার্টের অসুখের ছোবল থেকে রেহাই পাবে না। একটু জানতে ইচ্ছে করছে যে পুরুষ বা নারী কাদের ক্ষেত্রে এই ধরনের রোগের প্রবণতা বেশি হয়, এর কি কোনো হিসেব নিকেশ আছে? যদি জন্মগত রোগ বলি, তখন কিছু কিছু ক্ষেত্রে ডক্টর মণ্ডল যেমন বললেন, জেন্ডার ডিফারেন্স থাকে, পুরুষের ক্ষেত্রে বেশি হয় কিছু রোগ, কিছু ক্ষেত্রে জন্মগত রোগ নারীর ক্ষেত্রে বেশি হয়।
হার্টের তো নানা রকম রোগ উনি বললেন, হার্টের মাসেলের রোগ হতে পারে, সেখানে হার্টের মাসেল ড্যামেজ হয়ে গিয়ে হতে পারে যেটা বলি আমরা কার্ডিওমায়োপ্যাথি। সেখানে যাদের যত যে মা, যে প্রেগনেন্ট মাদার যেটা বলি গর্ভবতী মায়ের, সেখানে হতে পারে কার্ডিওমায়োপ্যাথি, সেটার সঙ্গে পুরুষের সম্পর্ক তাতে কখনো হবেই না কার্ডিওমায়োপ্যাথি। সেকেন্ড হচ্ছে যখন আমরা যেটা বেশি আমাদের ভয় এখন, যেটা বেশি হচ্ছে করোনারি ডিজিজ, যেটাকে সাডেন ডেথ করছে, প্রায় যত ডেথ হয় প্রায় 50% ক্ষেত্রে করোনারি ডিজিজের জন্য হয়, সেটা বাই ডিফল্ট বা জেন্ডার সূত্রে ছেলেদের বেশি হয় এবং মেয়েদের সেটা অনেক কম হয়। মেয়েদের শরীরের যে ইস্ট্রোজেন আছে, যেটা প্রজেস্টেরন আছে, সেটা প্রোটেক্টিভ করোনারি ডিজিজের জন্যে। কিন্তু মারা যখন অ্যাচিভ করে যায় 55 বা 60 বছর বয়সে, তখন আবার দুজনের রিস্ক ফ্যাক্টর সমান হয়ে থাকে। আবার কিছু রোগ আছে সেম মাসেলের ডিজিজ, যেটা সাডেন ডেথ হয়ে যায়, পার্টিকুলারলি যারা খেলোয়াড়রা হঠাৎ মাঠে খেলছিল, সাডেন ডেথ হয়ে গেল, হঠাৎ আকস্মিক মৃত্যু হয়ে গেল, হাইপারট্রফিক কার্ডিওপ্যাথি, সেটাও আবার ছেলেদের বেশি হয়। সুতরাং প্রত্যেকটা এবারে যেগুলো হার্ট ব্লক, যেটা ছন্দপতন যেটা বললেন, যেটা রিদিম যেখান থেকে তৈরি হয়, যেটাকে কন্ডাকশন সিস্টেম ডিস্টারবেন্স বলি আমরা আমাদের মেডিকেল ভাষায়, সেখানে মেল ফিমেলের খুব একটা ফারাক নেই, প্রায় সমানই হয়। তাহলে জন্মগত সমস্যাতে কিছু ক্ষেত্রে বাচ্চা বেবিদের আগে হয়, শিশু কী বলে পুরুষ শিশু বা নারী শিশুদের ক্ষেত্রে আগে হয়, গার্ল বা বয়েজ। কিছু ক্ষেত্রে গর্ভবতী মায়েদেরই একমাত্র হয় পেরিপার্ডিয়াম কার্ডিওমায়োপ্যাথি। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বলে এক ধরনের মাসেল রোগ হয়, যেখানে মাসেল খুব থিক হয়ে যায়, মোটা হয়ে যায়, যেখানে দৌড়তে গিয়ে বা সুইমিং করতে গিয়ে সেখানে সেগুলো ছেলেদের বেশি হয়, বা খেলার মাঠে খেলতে গিয়ে। এবার করোনারি ডিজিজ সবসময় ছেলেদের একটু আগে হয়, প্রায় 10 ইয়ার্স বিফোর আগে মেয়েদের থেকে। সুতরাং ছেলে মেয়েদের প্রত্যেকটা রোগের একটা ডিফারেন্স বয়স ওয়াইজ বা জেন্ডার ওয়াইজ থেকেই থাকে। বেশ কঠিন কিছু নাম সম্পর্কে কিছু আরেকটু কথা জুড়ে দিই, যে জিনিসটা যেটা নিয়ে আপনি কোশ্চেনটা অ্যাকচুয়ালি করেছেন, যে ছেলেদের বা মেয়েদের বেশি কম, যে জিনিসটা বেসিক্যালি এখন যেটা আমাদের কাছে ভয়ার্থক হার্ট অ্যাটাক, সেটাতে ধরা হয় যে মেয়েরা একটু কম প্রোন, মানে কম হবে। তার কারণটাই হচ্ছে তাদের শরীরে যে ইস্ট্রোজেন হরমোন, সেটা প্রোটেকশন দেয় আপ টু মেনোপজ। মেনোপজের পরে কিন্তু দুজনে প্রায় একই জায়গায় চলে যায়, যেটা সরোজ বললেন। কিন্তু তার আগে ধরুন প্রি মেনোপজাল, ধরুন একটা 30 বছরের ফিমেল, সেও যদি স্মোক করে, তার যদি ডায়াবেটিস থাকে, এবং সেই ডায়াবেটিস ফ্র্যাঙ্ক ডায়াবেটিস না, শুধু যখন সে প্রেগনেন্ট ছিল সেই সময় যদি তার সুগার বাড়ে, যেটাকে বলা হয় ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স ইন প্রেগনেন্সি, বা পলিসিস্টিক ওভারি থাকে, ওবেজ হয়, তাহলে কিন্তু এই ইস্ট্রোজেন প্রোটেকশনটা অনেকটাই নালিফাইড হয়ে যায়। মানে তখন ভাববেন না যে মেয়ে বলে তার হার্ট অ্যাটাক কম হবে, তা কিন্তু হতে পারে। তার মানে স্মোকার হলে, ডায়াবেটিস থাকলে, প্রেগনেন্সির সময় যদি সুগার বাড়ে, পলিসিস্টিক ওভারি থাকে, ওবেসিটি থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, তাহলে কিন্তু তার ওই ইস্ট্রোজেন প্রোটেকশন কিন্তু অতটা কার্যকরী হবে না, তাকে তখন কিন্তু সেও প্রোন হবে হার্ট অ্যাটাকের। সেম কথা দিয়ে আরেকটা কথা বলতে চাচ্ছি, যে প্রকাশদার কথা দিয়ে, যদিও এই করোনা ডিজিজ মেয়েদের একটু পরে হয়, কিন্তু যদি হয় তার কিন্তু মর্টালিটি বা ফ্যাটালিটি ছেলেদের থেকে অনেক বেশি। এই কারণে বেশি যে মেয়েরা তাদের সিমটম অনেক অবহেলা করে বা নেগলেক্ট করে, মেয়েরা কম অ্যাটেনশন পায় তাদের বাড়ির ফ্যামিলি মেম্বার থেকে, গার্জেনদের থেকে। আর মেয়েদের প্রাকৃতিক নিয়মে তাদের শরীর ছেলেদের থেকে ছোটোখাটো হওয়ার জন্যে তাদের ভেসেলসের যে আয়তন, মানে ডায়ামিটার বলি আমরা, সেগুলো অনেক কম থাকে। সুতরাং যদি মেয়েদের যখন রোগ হবে, সেটা তার মর্টালিটি রেট বা তার ফ্যাটালিটি রেট, যে মারণ যে ব্যবস্থাটা বলি আমরা বাংলা কথায়, সেটা অনেক বেশি ছেলেদের থেকে। তবে এটুকু বোঝা গেল যে নারী পুরুষ নির্বিশেষে আমাদের জীবনশৈলীর পরিবর্তন, আমাদের লাইফস্টাইলের যে মডিফিকেশনস, এটা কিন্তু অবশ্যই কোথাও না কোথাও হার্টের রোগ থেকে আমাদের খানিকটা প্রোটেকশন দিচ্ছেই। পরের প্রশ্নে আসি ডক্টর মণ্ডল, যে হৃদরোগের প্রধান ঝুঁকিগুলো কি কি, কোন জিনিসগুলো আমরা এড়িয়ে চলবো? দেখুন, ম্যাক্সিমামটা ধরুন আপনার একটা হার্ট অ্যাটাক যে রিলেটেড জিনিসগুলো, এগুলো কিন্তু কেউ আমরা হার্টের যে আর্টারির ব্লক কেউ নিয়ে জন্মাই না, পুরোটাই আমরা আমাদের নিজস্ব জীবনযাপন যেভাবে করি সেইভাবে আমাদের এই হার্টের ব্লক তৈরি হয়। এই জন্য একটা কনোটেশনই আছে, আমরা ক্লিন আর্টারি নিয়ে জন্মাই, আর এই আর্টারি ব্লকেজ নিজেরা তৈরি করি নিজেদের জীবনযাত্রার মান চেঞ্জ করে, এবং সেটা নিয়েই বেঁচে থাকি।
কিন্তু হঠাৎ করে যদি তার মধ্যে কোনো কারণে ওই যে আর্টের মধ্যে যে ব্লক জন্মালো তা যদি কোনো কারণে সেই প্ল্যাক রাপচার হয়ে থম্বোসিস হয় তাহলে কিন্তু সাডেন হার্ট অ্যাটাক হয় এবং জীবনকে খায়। তার মানে জন্মানোর সময় আমরা ক্লিন, তারপরে বেঁচে থাকি উইথ গার্বেজ, তারপরে ডাই অফ থম্বোসিস। সুতরাং জীবনযাত্রাকে যদি আপনাকে চেঞ্জ করতে হয় আপনাকে টিনেজেই শিখে নিতে হবে। মানে যখন আপনার 12-13 বছর বয়স তখন থেকে আপনাকে জেনে দিতে হবে যে আমি কি খাবো, কিভাবে জীবন চালাবো, আমার এক্সারসাইজ প্রোটোকল কি হবে, আমার দিনরাত্রি সাইকেল কীরকম হবে, আমি স্ট্রেস কী করে বিয়ার করব এবং সেই স্ট্রেসকে কী করে ওভারকাম করব। এই যে 24 ঘন্টার জীবনশৈলী এটাই কিন্তু আপনাকে ঠিক করবে যে আপনার আর্টারির মধ্যে ব্লকেজ হবে কিনা বা হার্টের রোগ হবে কিনা। ধরুন যেটা জন্মগতভাবে আমি নিয়ে জন্মেছি তাতে তো আমার কোনো হাত ছিল না, সেটাতে বাবা মার কিছু হাত থাকতে পারে যে প্রেগনেন্সির সময় যেন কোনো কারণে কোনো ওষুধ না খেয়ে ফেলা হয় যেটা ক্ষতিকারক হতে পারে, টেরাটোজেনিক ওষুধ। একটা মা প্রেগনেন্ট, কোনো কারণে ভুল করে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেললেন, কোনো কারণে কোনো ব্যথার ওষুধ খেয়ে ফেললেন, সেটা তো সেই মানুষটার কোনো ডিফেক্ট থাকছে না। কিন্তু তার মা বাবার কাছে সেই যদি শিক্ষা থাকে যে আমার প্রেগনেন্সির সময় কোনো রকম কিছু খেতে গেলে ইট শুড বি অ্যাডভাইস বাই এ ডক্টর এবং তার সেফটি জাজ করে, তাহলেই জন্মগত ত্রুটিগুলোকে এড়ানো যাবে। আর এখন মায়েদেরকে তো রুবেলা ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, মিজিলস, রুবিওলা সবগুলোর ভ্যাকসিন দিয়ে দেওয়া হয়, ওই রিলেটেড অসুখগুলো অনেক কমে গেছে। সচেতনতা অনেকটাই বেড়েছে, একেবারে গ্রামাঞ্চলেও কিন্তু আমাদের হাতে মুঠো ফোনের জন্যই বলুন বা আমাদের যে কোনো টিভির মাধ্যমেই বলুন, সব দিক দিয়ে মানুষ খানিকটা সচেতন আগের থেকে বোধহয় বেশি হয়েছে এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি তো রয়েছে। এই যেমন ধরুন আপনি যদি এখন 100 বছর পিছিয়ে যান বা আজকে ধরুন 2025 সাল আবার 1970 সাল, তখন আমাদের কি ধরনের অসুখ হতো? টিবি, কলেরা, একদম এই সবগুলো বেশি হতো। তার মানে এগুলো হচ্ছে ইনফেকশাস ডিজিজ ছিল, কমিউনিকেবল ডিজিজ, চিকেন পক্স, একজনের থেকে আরেকজনের হয়ে যায় কমিউনিকেবল ডিজিজ। কিন্তু সেইটার প্যাটার্নটা এখন নন কমিউনিকেবল ডিজিজে চলে গেছে। ধরুন এখন 2025 সালে আপনি যদি বলেন ইন্ডিয়ার সব থেকে বড় প্রবলেম কি, ডায়াবেটিস, হাইপারটেনশন, কার্ডিয়াক ডিজিজ, তারপরেই ক্যান্সার ছিল, এবং সেটা ঘরে ঘরেই যদি দেখা যায়। তার মানে এগুলো হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ, অ্যাকুয়ার ডিজিজ, আমাদের লাইফস্টাইল ডিজিজ। সেম কথা বলতে একটুখানি একটু প্রকাশ তো সব বলে দিয়েছেন। একটা কথা যদি করোনারি ডিজিজ বলি তাহলে আমাদের একটা কথা মনে রাখতে হবে যে করোনারি যে অ্যাথেরোস্ক্লেরোসিস এই প্রসেসটা জন্মের প্রায় পর থেকে শুরু হয়ে যায়। এবার কার ত্বরান্বিত হবে আর কার ডিলেড হবে এন্টায়ারলি ডিপেন্ড করছে ফ্যামিলিয়াল হিস্ট্রির উপরে, আর বাকিটা এন্টায়ারলি মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর মানে খাওয়া দাওয়া আর এই ব্যায়াম করছি কিনা বা আমি কতটা বসে সারাদিন থাকছি তার উপরে ডিপেন্ড করছে। একটা কথা আমরা প্রায় বলি যে আগেকার দিনের যে বাবা মাগুলো যে যখন রিটায়ার করতো তখন তার বাড়ি কেনার ইচ্ছে হতো, তার গাড়ি কেনার ইচ্ছে হতো রিটায়ারমেন্টের পয়সা নিয়ে। এখন তখন সেইভাবে হার্টের অ্যাটাকগুলো হতো 60-70 বছর বয়সে গিয়ে। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা প্রত্যেকটা যে এত ফাস্ট লাইফ তাদের প্রত্যেকটা অ্যাচিভ করতে হবে 30 ইয়ার্সে, বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, প্রচুর ব্যাংক ব্যালেন্স থাকতে হবে। এটা করতে গিয়ে তারা এত ফাস্ট দৌড়চ্ছে যে রোগটা 60 ইয়ার্সে যে হতো যে লোকটা করোনা ডিজিজ সেটা এখন 20 ইয়ার্স হয়ে যাচ্ছে। এবং এটা সবটা ইনডিউস করা হচ্ছে, আমাদের বোঝানো হচ্ছে যেটুকু আছে যথেষ্ট নয়, আরো চাই। এই চাইয়ের জন্য করতে গিয়ে স্ট্রেস নিতে গিয়ে ঘুম কম, তার লাইফস্টাইল, তার খাওয়ার হ্যাবিট, অফিসে বসে বসে যে বার্গার থেকে শুরু করে যে খাওয়া দাওয়া সেটার উপরেই ডিপেন্ড করছে করোনা ডিজিজ। আমরা আরো আলোচনায় নিশ্চয়ই এগিয়ে যাব, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে।
চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে জ্বালতে জ্ঞানের বাতি, জ্বালতে জ্ঞানের বাতি। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। ফিরে আসছি আমাদের আলোচনা পর্বে। আমরা আলোচনা করছিলাম হার্টের অসুখের অত্যাধুনিক চিকিৎসা নিয়ে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু শুনে নেওয়া যাক সমস্যাটা কি। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো ডাক্তারবাবু, বলুন আপনার সমস্যাটা বলুন, আমরা শুনছি। আমার সমস্যা হচ্ছে আমার 15-20 দিন ধরে মাঝে মাঝে শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে আমার ছেলে মেডিকেলে পেয়েছি, ও বললো বাবা এটা পেটে গ্যাস হওয়ার জন্য হচ্ছে। তো একটা ডায়াবেটিক সিরাপ দিয়েছে আমাকে, ওটা খাচ্ছি, কিন্তু কোনো উপকার হচ্ছে না, শ্বাসকষ্ট। আপনার কত বয়স যদি একটু বলেন? 78 বছর। বেশ, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই আমরা আলোচনা করব। আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ আমি চঞ্চল দাস বলছি, নাকাশিপাড়া বেথুয়াডাউরি থেকে। বলুন চঞ্চল বাবু। আমার ডক্টর মন্ডলের কাছে একটা প্রশ্ন হচ্ছে যে আমার না মানে নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হয় না, কিন্তু ফেলার সময় খুব কষ্ট হয়, আর একটু হাঁটাহাঁটি করলে ঘামিয়ে যায়, প্রচন্ড ঘাম হয়। এবার আমি অনেক ডাক্তার দেখিয়েছি, এবার দেখানোর পরে ওরা বলছে ঠিক আছে ঠিক আছে এরকম বলছে। প্রেসার, সুগার, থাইরয়েড এই ধরনের আর কোনো রোগ আছে আপনার? V6 V5 একটু ব্লক আছে। বেশ, আমি একটু স্যারের কাছে একটু পরামর্শ। অবশ্যই অবশ্যই শুনতে থাকুন। আমরা পরের দর্শক বন্ধুর কাছে চলে যাই। হ্যালো, নমস্কার। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। লাস্টের ফোনটা নিয়ে আমরা শুরু করি ডক্টর মন্ডল, যে উনি যেটা বললেন ব্রিথ আউট করার সময় ওনার সমস্যাটা হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন, এবং যে ব্লকটা রয়েছে V6 V5? উনি যেটা বললেন যে ওনার একটা পরিশ্রমে একটা অসুবিধা হচ্ছে, তো কিছু টেস্ট মানে উনি করেছেন, যেটাতে খুব একটা কিছু পাননি। V5 V6 এ ব্লক আছে বলছেন, মানে তার মানে ইসিজিতে কিছু গন্ডগোল রয়েছে। এখন তার থেকে যদি ঠিকমতো ওনার ডায়াগনোসিস না হয়, যেহেতু ওনার পরিশ্রমে জিনিসটা ঘটছে, সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে স্পেসিফিক টেস্ট হবে যে একটা ট্রেডমিল টেস্ট করা, যেটা ইসিজি লাগিয়ে ওনাকে হাঁটিয়ে দেখা যে হাঁটলে ওনার কি পরিবর্তন হচ্ছে ইসিজির মধ্যে। তা থেকে আমরা আন্দাজ করতে পারবো যে ওনার পরবর্তী ইনভেস্টিগেশন কি হবে। এছাড়া আর কি ধরনের অত্যাধুনিক পদ্ধতি রয়েছে? এরপরে তারপরে যদি দেখা যায় যে সেই ট্রেডমিল টেস্টে কোনো আমরা মানে গরমিল পেলাম বা ওনার কোনো গন্ডগোল দেখা গেল, তাহলে আমাদেরকে ওনার অ্যাঞ্জিওগ্রাফি করে দেখতে হবে যে কোনো হার্টের আর্টারিতে কোনো ব্লকেজ আছে কিনা, ব্লক থাকলে সেটার মাত্রা কীরকম এবং কটা জায়গায় রয়েছে, তার অনুযায়ী আপনাদের ভবিষ্যতে চিকিৎসা ঠিক করতে হবে। এবারে যদি দেখা যায় টিএমটিটা নেগেটিভ কিন্তু ওনার শ্বাসকষ্ট থাকছে,
তাহলে ওনাকে হার্ট ছাড়া অন্য কিছুও ভাবতে হতে পারে যে হার্টের অসুখ থেকে না শ্বাসকষ্ট হয়তো লাংসের কোনো অসুখ আছে কিনা। আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, শুনুন, ব্যাপারটা হয়েছে কি, আমার পেসমেকার বসানো হয়েছে বছর খানেক আগে, আগে, কিন্তু বাঁ হাতটা আমার এখন একটু ফুলে গেছে আর ব্যথা, ভীষণ ব্যথা, বুঝছেন তো? এটা আমি কি করতে পারি? বেশ, আপনি শুনতে থাকুন সৌরজবাবু। উনি আপনার পেসমেকার হয়েছিল যেদিকে, সেই হাতটা অনেক সময় ফ্রোজেন সোলজার হয়। তার মানে এটা নয় যে ওই পেসমেকার দিয়েই ফ্রোজেন সোলজার হয়েছে, অনেক ক্ষেত্রে সাধারণ মানুষেরও ফ্রোজেন সোলজার হয়। আমাকে একটুখানি ওই হাতের ব্যায়ামগুলো করতে হবে ভালো করে, আর যে কোনো ফিজিওথেরাপিস্ট বা যে ফিজিক্যাল মেডিসিনের কোনো ডক্টরবাবুকে দেখাতে হবে। আর কাঁধের ওই শোল্ডার যে জয়েন্ট আছে ওই জয়েন্টের এক্সরে করতে হবে। বাট এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা কিউরেবল কন্ডিশান। একটুখানি গরম ঠান্ডা জলের স্যাঁক, একটুখানি অ্যানালজেসিক আর একটু ফিজিওথেরাপি করলে এর সমস্যার সমাধান হয়ে যাবে। যে ডাক্তারবাবু আপনার পেসমেকার করেছিলেন তিনি নিশ্চয়ই এ সম্বন্ধে ওয়াকিবহাল আছেন, তার সঙ্গে অত শীঘ্রই যোগাযোগ করবেন। ডক্টর মণ্ডল, যে প্রথম ফোনটা এলো, যিনি বললেন যে 78 বছরের ভদ্রলোক, যার শ্বাসকষ্ট হচ্ছে, অথচ উনি বলছেন যে বোধহয় অ্যাসিডিটি হয়েছে, এটা কিন্তু অনেক মানুষের, সাধারণ মানুষের সমস্যা। হ্যাঁ, ওনার প্রবলেমটা আমিও বেশি করেই বলতে চাইছিলাম, কারণ উনি 78 বছর বয়স, মেল। ওনার ক্ষেত্রে ডায়াবেটিস আছে কিনা বা হাইপারটেনশন আছে কিনা সেগুলো ওনাকে জিজ্ঞেস করা হলো না, কিন্তু ওনার বয়সে কোনো মানুষের শ্বাসকষ্ট হলে লাংস, হার্ট দুটোকেই ভাবতে হবে। মানে কার্ডিয়াকও হতে পারে, রেসপিরেটরিও হতে পারে। এবং ওনাকে যেহেতু 78 বছর বয়স, প্রথমেই কোনো এক্সারসাইজ টেস্ট না দিয়ে প্রথমে ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, বুকের এক্সরে এগুলো করে দেখা এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন করে দেখা যে ওনার কোনো মানে এজ রিলেটেড লাংসে অসুখ আছে কিনা বা হার্টে অসুখ আছে কিনা, হৃদস্পন্দনের গতি কীরকম সেটা এক্সারসাইজ করলে বাড়ছে কিনা, এগুলো যাচাই করা। মানে একটা খুব ভালো ক্লিনিক্যাল এক্সামিনেশান, ইসিজি, এক্সরে, ইকো এগুলো বেশি করে দেখা, তাতে যেরকম ডিফেক্ট পাওয়া যাবে সেই মতো আগে যাওয়া, তবেই ওনার ব্যাপারটা সমাধান করা যাবে। আমাদের প্রচুর দর্শক বন্ধু কিন্তু উৎকণ্ঠা হয়ে ফোন করছেন। আরও একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নিচ্ছে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। আমার নিজের হার্টের অসুখ নেই। হার্টের অসুখ আছে কিনা আমি বলতে পারবো না, কারণ আমার মিট্রিয়াল ভালভে একটু প্রবলেম আছে, আর আমার সিওপিডি আছে। আমার বাড়ি শ্রীরামপুরে, বয়স 76 বছর। তা আমি জানতে চাইছি যে এরা ডাক্তারবাবুরা বলেন যে যদি হার্ট অ্যাটাকের মানে অসুবিধা কিছু হলে 1 ঘন্টার মধ্যে যদি হাসপাতালে গিয়ে চিকিৎসা শুরু করা যায় তাহলে হার্টের ক্ষতিটা, ড্যামেজটা অনেক কম হয়, আর তার বেশি হয় 3-4 ঘন্টা পরে গেলে ড্যামেজটা বেশি হয়ে যায়। তা আমি জানতে চাইছি যে শ্রীরামপুরে কি কাছাকাছি শ্রীরামপুরে কোনো এমন হাসপাতাল আছে যেখানে এই চিকিৎসাটা? নিশ্চয়ই আপনি, আমাদের প্রচুর সরকারি পরিষেবা রয়েছে যেগুলো নিয়ে আমরা তো আলোচনা করবই। ডক্টর সারাজ, আপনি ওনাকে একটু কিভাবে আশ্বস্ত করতে পারেন? আপনি কোনো হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন নিশ্চয়ই করে। ইকো বারবার করতে হয়, আপনার বয়সে অন্তত বছরে একবার করা উচিত। মিট্রিয়াল ভালভের কতটা লিক হচ্ছে বা কতটা বন্ধ স্টেনোসিস হয়ে আছে সেটা আপনাকে দেখতে হবে। আর এখন প্রচুর হসপিটাল হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট হসপিটাল, যেখানে পুরো বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, এবং প্রাইভেট জায়গাতেও প্রচুর হসপিটাল হয়ে গেছে যেখানে গভর্নমেন্ট স্কিমে এন্টায়ারলি ফ্রি 24 ঘন্টা চিকিৎসা পাওয়া যাবে আপনার। আপনি চিকিৎসার এখানে পশ্চিমবঙ্গ অন্তত কোনো অভাব হয় বলে আমার জানা নেই। আপনি আপনার কাছাকাছিও অনেক হসপিটাল হুগলিতে হয়ে গেছে যেখানে ক্যাথ ল্যাব আছে, অ্যাঞ্জিওপ্লাস্টি করা যাবে, বা অন্য যতগুলো কার্ডিওলজি যে অত্যাধুনিক চিকিৎসা হয় সেগুলো সবগুলো করা যাবে, সেগুলো আমি ভয় পাবেন না। মানে আমরা তো একটা জিনিস সঙ্গে যোগ করি যে উনি যেন অযাচিত আতঙ্ক নিয়ে না থাকেন, কারণ 78 বছর বয়স, মাইট্রাল ভালভে কিছু গন্ডগোল আছে, উনি এতটা জানতে পেরেছেন, মানে তার মানে ওনার নিশ্চয়ই কিছু বেসিক পরীক্ষা হয়েছে। তারপরে তাদের যদি বেশি কিছু পাওয়া যেত ডাক্তারবাবুরা কিছু অ্যাডভাইস করতেন। উনি মাইট্রাল ভালভের ডিফেক্ট জানেন ওনার বয়সে, মানে তার মানে হতে পারে যে ওনার ওই বয়সে যদি মাইট্রাল ভালভের অসুখ হয় সেটা হয়তো বয়সজনিত কারণে ক্যালসিয়াম জমে মাইট্রাল ভালভের কোনো ডিফেক্ট হয়েছে। এছাড়া ওনার বয়সে নতুন করে মাইট্রাল ভালভের ডিজিজ অন্য কিছু হওয়ার নয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমার হার্টের অসুখ হতে পারে, এই ভাবনাটাও খুব ভালো নয়।
সেই জন্য ওনাকে আমার অনুরোধ যে আপনি মাথা থেকে ওইটা সরিয়ে দেন, 1 ঘন্টার মধ্যে গেলে আমার চিকিৎসা হবে, পরে না হলে হবে না। মোস্ট অফ দ্য জায়গাতেই বেসিক চিকিৎসা হয়, অসুবিধা কিছু হওয়ার কথা না। তবে মনের জোরটাই তো আসল। বহু রোগী বলে না ডাক্তারবাবুর কাছে এসে কথা বলেই আমার রোগটা অর্ধেক সেরে গেল। এই যে আপনি একটা মনের জোর দিলেন, এটাই অনেকটা ওনাকে সাহায্য করবে। একদমই তাই। আর স্বরাজবাবু, আপনার কাছে যে প্রশ্নটা আমি বারবার বলছিলাম, যে শুনেছি হার্টের চিকিৎসা খুবই দুর্মূল্য, এবং সাধারণ মানুষ কি কি ধরনের পরিষেবা বিনা পয়সায় পেতে পারে, সরকারি ক্ষেত্রে পেতে পারে, জাস্ট সাধারণ মানুষদের জন্য? এই মুহূর্তে হার্টের চিকিৎসা দুর্মূল্য বলে মনে হয় সারা ভারতে কোথাও নেই। প্রত্যেকটা স্টেটে তার নিজস্ব স্কিম আছে। কেন্দ্রীয় সরকার তার নিজের স্কিম সমস্ত রাজ্যে শুরু করেছেন। আমাদের সরকার আমাদের নিজস্ব স্কিম নিয়ে তার সব জায়গায় অ্যাভেলেবেল করেছেন। গভর্নমেন্ট হসপিটালের সমস্ত চিকিৎসা ফ্রি, সমস্ত ধরনের জিনিসপত্র, যে অ্যাডভান্স চিকিৎসা, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, তারপরে ট্রিপল চেম্বার পেসমেকার হার্ট ফেলিওরের জন্যে, ইভিন দ্যার কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনও ফ্রি, এবং প্রচুর প্রাইভেট জায়গাও হয়েছে যেখানে স্বাস্থ্যসাথী স্কিমে এন্টায়ারলি চিকিৎসা ফ্রি হয়ে যায়। সুতরাং স্বাস্থ্য চিকিৎসা দুর্মূল্য কখনোই হয় না। যেটা দুর্মূল্য হয় যে ঠিক সময় করে বুদ্ধি করে নিয়ে যাওয়া। লোকবলটা ইম্পর্টেন্ট, অর্থবলটা ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গ অন্তত নয়। আমি এটাই পাবলিক অ্যাওয়ারনেস যে ব্যাপারটা, যে লাস্ট ভদ্রলোক ফোন করলেন, উনি কিন্তু কিছু অ্যাওয়ারনেস কথা উনি বলে দিচ্ছেন আমাদের হয়ে, যে 1 ঘন্টার মধ্যে গেলে চিকিৎসা করলে ভালো হবে, 4-5 ঘন্টা পার হয়ে গেলে খুব ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাপারগুলো কিন্তু সত্য কথাই। এবারে সেই অ্যাওয়ারনেসটা বেশি জরুরি হয়, রাদার দেন ধরুন তিনি বাঁকুড়া শহরে বাস করেন, তিনি যদি খুব দ্রুত যান বাঁকুড়া মেডিকেল কলেজে, তার চিকিৎসা করে দেবে। এবারে সেটা যদি আরও বেশি খারাপ অবস্থা যায়, ওখানকার হয়তো সাপোর্ট সিস্টেম অতটা ভালো হবে না যেটা সাপোর্ট দিতে পারবে। সুতরাং খুব দ্রুত যাওয়া, ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্টটা যেন খুব দ্রুত হয়, তাহলে রোগটার কমপ্লিকেশান না হলে চিকিৎসা সব জায়গায় সম্ভব হবে। কমপ্লিকেশান হয়ে গেলেই কিন্তু হায়ার সেন্টার দরকার হয়ে পড়ে। সুতরাং দ্রুত চিকিৎসা হওয়াটা খুবই জরুরি। যেটা সরোজ বললো যে নেটওয়ার্ক, সত্যি নেটওয়ার্ক আমাদের এখানটা অনেক স্ট্রং এখন। একটা কথা, এই যেটা ডেফিসিয়েন্সি সেটা কিন্তু প্রকাশ দা একটা কথা বলবো, যে আমরা পার্টিকুলার আমি ডিএমইর সঙ্গে বসে বা আমাদের বন্ধু মিলিয়ে কিছু প্রোগ্রাম ঠিক করেছিলাম, স্টেমি টেলি কার্ডিওলজি। মানে হার্ট অ্যাটাক করলে ইমিডিয়েটলি লোকাল হসপিটালে যান, ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে, ওখান থেকে কলকাতা এসএসকেএমের সঙ্গে বা নীলরতন সরকার মেডিকেল কলেজের সঙ্গে বা মেডিকেল কলেজের সঙ্গে টেলিকমিউনিকেশানে আপনার ইসিজি, আপনার সিমটম, আপনার চেস্ট এক্স ইমিডিয়েটলি উইদিন সেকেন্ডসে চলে যায়, এবং 365 days 24 hours এই টেলিকার্ডিওলজি স্টেমি অ্যাক্টিভ এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় চলে যাবেন। এটা আমাদের গভর্নমেন্টের প্রচেষ্টা এবং মানে আমার স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্টা, যেখানে আমি অ্যাক্টিভলি ইনভলভ আছি। ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের নির্দেশে এটা আমি শুরু করেছিলাম এবং আমার বন্ধু বান্ধব মিলে সবাই এটাকে চালাই। সুতরাং চিকিৎসা ব্যবস্থা দুর্মূল্যও নয় আর চিকিৎসা ব্যবস্থা দুর্লভও নয়, শুধু আপনার বুদ্ধি খরচ করে লোকবল জোগাড় করে আপনাকে পৌঁছতে হবে হসপিটালে, সব চিকিৎসা পাবেন। তাহলে বোঝাই গেল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কৃত্রিম যে বুদ্ধি সেটা কোন জায়গায় পৌঁছেছে। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলুন, শুনছি। হ্যালো, আমি গরধর পাল বলছিলাম, হুগলি ডিস্ট্রিক্ট থেকে। আপনার সমস্যাটা? আমার বয়স 70 বছর। আপনার সমস্যাটা যদি সংক্ষেপে আমাদের বলেন। আমার সমস্যাটা হচ্ছে 2015 সালে আমি স্টেন্ট বসিয়েছিলাম নীলরত এই মেডিকেল হসপিটাল থেকে। হ্যাঁ, এখন আপনি কেমন আছেন বা এখন কোনো সমস্যায় রয়েছেন? এখন আমি হার্টের ব্যাপারটা ঠিক আছে, কিন্তু আমার এই কোমরে ব্যথা, আচ্ছা, পায়ে ব্যথা। আর একটা প্রশ্ন, যে আমি কি আমার যে স্টেনটা আবার বদলাতে হবে নাকি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, আসবো আপনার প্রশ্নের উত্তরে। আরেকজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি ডাক্তারবাবুদের একটা জিজ্ঞেস করতে চাইছি। আমার এক ভাগনার ব্যাপারে জেনেটিকলি ওদের বংশানুক্রম ব্যাপার আছে, যে 60-65 এই মানে হার্টের প্রবলেম হচ্ছে, বা তারপরে তারা এক্সপায়ারও করে যাচ্ছে, এরকম জেনেটিকলি কোনো কি ব্যাপার হয়?
বা এটা কি করা যায়? বেশ, শুনতে থাকুন ডক্টর মন্ডল। হ্যাঁ, দ্বিতীয় প্রথম ফোন জনের নিয়ে উত্তর বলি, যিনি 2015 সালে স্টেন্ট বসিয়েছেন, যেনার একটা ভয় রয়েছে যে স্টেন্ট কি আবার বদলাতে হবে কিনা, আর ওনার সঙ্গে পায়ে ব্যথা হচ্ছে। মানে এই যার একবার স্টেন্ট বসানো হয়েছে তার পায়ে ব্যথা অনেক সময় পায়ের আর্টারি ব্লকেজেও হতে পারে। ধরুন আমাদের যে ফ্যাট জমে যে আর্টারি ব্লকেজ হয়, সেটা যেমন হার্টের করোনারি আর্টারিতে হতে পারে যেখানে ওনার স্টেন্ট লেগে আছে, সেরকম পায়ের আর্টারিতেও হতে পারে, এবং সেটা হচ্ছে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। সেটা যদি সেই রকম কিছু ডিজিজ আছে কিনা সেটা একটা কিছু ক্লিনিক্যাল পরীক্ষা করে, অ্যাঙ্কেল ব্রাকিয়াল ইন্ডেক্স দেখা হয়, ডপলার টেস্ট করে দেখা হয়, তারপরে যদি দরকার লাগে অ্যাঞ্জিওগ্রাফিও করে দেখা হয়, পায়ের অ্যাঞ্জিওগ্রাফি। সেটা হয়তো ওনার দরকার হবে। অ্যাঞ্জিওগ্রাফি আর বাইপাস সার্জারি কি একই জিনিস? না, অ্যাঞ্জিওগ্রাফি একটা টেস্ট যেটাতে আমরা বুঝতে পারবো যে ব্লকেজ আছে কিনা, তার মাত্রা কিরকম এবং কতগুলো জায়গায় আছে, তার নেচারটা কিরকম। আর বাইপাস একটা অপারেটিভ চিকিৎসা, আর স্টেন্ট বসানোটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি, যেটা ওনার হয়েছে। এবং স্টেন্ট হওয়ার পরে আজ প্রায় ওনার 10 বছর কেটে গেছে প্রায়। সুতরাং এতদিন পরে এখন উনি যদি সেকেন্ডারি প্রিভেনশন যেটা বলে, যে কিছু ব্লাড থিনার এবং কিছু কোলেস্ট্রল ওষুধ এগুলো যদি উনি কন্টিনিউ খেয়ে যান, তাহলে কিন্তু ভালো থাকার কথা। যদি কার্ডিয়াক রিলেটেড কোনো সিমটম ওনার, কিন্তু উনি নিজেই বললেন যে আমার কিন্তু হার্টে এখন কোনো সমস্যা নেই, বেসিক্যালি পায়ের সমস্যা। ওনার যেটা এখন করা দরকার সেটা একজন কোনো ডাক্তারবাবুকে সেটা বলা, পায়ের পালসগুলো ভালো করে এক্সামিনেশন করা, পায়ের ব্লাড প্রেশার, হাতের ব্লাড প্রেশার মেপে দেখা, এবং পায়ের একটা ডপলার টেস্ট করা। এই ডপলার টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে ওনার পায়ে সত্যি কোনো ব্লকেজ আছে কিনা, বা ফার্দার পায়ের কোনো অ্যাঞ্জিওগ্রাফি বা তার কোনো চিকিৎসা লাগবে কিনা। এটাই প্রথম জনের জন্য দরকার। সেকেন্ড জন যিনি বললেন যে বংশগত করতে, সেটা সরজ জন্মগত, বংশগত নিশ্চয়ই হার্টের সমস্যা আছে। শুরু করব কনজেনিটাল হার্ট ডিজিজ দিয়ে, যেগুলো শান্ট ডিফেক্ট হয়, বা ভেন্ট্রুলার সেপ্টাল ডিফেক্ট, সেগুলো কিছু ক্ষেত্রে 1-2% বংশগত পরের বাবা মায়ের থেকে আসতে পারে, মায়ের থেকে আসতে পারে। সেকেন্ড হচ্ছে মূলত যেটা বংশগত আমরা ভাবি, সেটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, পার্টিকুলার হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। হার্টের মাসেল একটা থিক হয়ে যায়, সেটা ইমিডিয়েটলি কখনো ধরা পড়ে না জন্মের পরে, সেটা 20-25 বছর পর থেকে ধরা পড়ে, এবং তার ম্যানিফেস্টেশন 25, 30, 40, 50 বছর বয়সে হয়। খেলা করতে গিয়ে হঠাৎ করে, আমি আগে বলেছিলাম, হঠাৎ করে মারা গেল, এটা হচ্ছে জেনেটিক্স ডিজিজ। আরও কিছু ক্ষেত্রে হয় যেগুলো কন্ডাকশন সিস্টেম ডিস্টারবেন্স, চ্যানেলোপ্যাথি বলি আমরা, সেখানেও কিছু কিছু জিনের একটা হঠাৎ করে একটা হৃদস্পন্দন প্রচুর বেড়ে গেল 200-300, সেখানে সাডেন ডেথ হতে পারে। আরও একটা আছে, সেটা হচ্ছে যে অনেক সময় ডাইলেটেড কার্ডিওপ্যাথি বা এট্রিয়াল ফিব্রিলেশন, ছন্দ, যেগুলো রিদিম ডিস্টারবেন্স, সেগুলো জন্মগত সমস্যা বা জিন ঘটিত কারণেও হতে পারে। আচ্ছা, ভদ্রলোক যেটা বলেছিলেন, ওনার হয়তো উনি বলতে চাইছিলেন যে 60-65 কাছে গিয়ে ওনাদের সেই বংশে মৃত্যু ঘটছে। তার মানে ওই বয়সে গিয়ে যদি কিছু ঘটে থাকে, তাহলে কিন্তু আমাদেরকে ভাবতে হবে, অনেক সময় এই যে করোনারি আর্টারি ডিজিজ, সেটাই তো, সেটাও কিন্তু ফ্যামিলিয়ার ক্লাস্টারিং হয়। এই যে আপনি ফ্যামিলিয়ার কথাটা বলছেন, উচ্চ রক্তচাপ কি ভয়ের কারণ হতে পারে? কারণ অনেক সময় আমরা বেশি ব্লাড প্রেশার একটু হয়েছে তো কি হয়েছে, এতে আর কি ক্ষতি হতে পারে? এটা আপনি যদি এখনো আমাকে যদি প্রশ্ন করেন যে ভারতবর্ষে এখনো সবথেকে কমনেস্ট হার্ট ডিজিজ কি, তাহলে কিন্তু ওটা হাইপারটেনশন। এবং হাইপারটেনশন কিন্তু শুধুমাত্র হার্টের ক্ষতি করে তা নয়, ব্রেন থেকে শুরু হয়, ব্রেনের মধ্যে স্ট্রোক, অনেক সময় স্ট্রংগেস্ট একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে এই উচ্চ রক্তচাপ। হাইপারটেনসিভ হার্ট ডিজিজ হতে পারে, হাইপারটেনশন থেকে কিডনি ড্যামেজ হতে পারে, হাইপারটেনশন থেকে আপনার পায়ের আর্টারিতেও ব্লকেজ হতে পারে। বেশ, আমরা একটা হেড টু ফুট সবকিছুতেই একটা ছোট্ট নমুনা আপনি কি আমাদের যদি দেখাতে চান, তাহলে যদি একটু বলেন যে এই মডেলটা দিয়ে, আপনি মডেলটার সাহায্যে যদি কিছু, আমরা যদি হাইপারটেনশনের সঙ্গে আমরা ডিসকাস করি, তাহলে আমাদের যেটা প্রকাশদা বললেন, যেটা আমাদেরকে যে হাইপারটেনশন কি কি হয়, হাইপারটেনশন খুব ভেসেল ড্যামেজ হয়, খুব বেশি হার্ট সাডেন হাইপারটেনশনে একটা হার্টের আর্টারি চিরে গেল, তাকে আমরা বলি অ্যাওর্টিক ডাইসেকশন, সেখানে সাডেন ডেথ হয়। যদি না আমরা রিপেয়ার করি, তারপর 80-90% ডেথ হয়। আমাদের যদি আমরা একটু আরও ভাবে ডিসকাস করি, আমাদের কোনো একটা প্রধানমন্ত্রীর ওই রোগ হয়ে মৃত্যু ঘটে গেছিলো। এইটা হচ্ছে আমরা যে হাড়ের আর্টারি চিরে যায়, সেখানে এটা আমরা আজকাল কার্ডিওলজি ইন্টারভেনশনের সাহায্যে সেটাকে রিপেয়ার করে দিই। এটাতে সার্জারি খুব রিস্ক হয়, সার্জারিতে ডেথও অনেক বেশি হয়। আমরা সেটাকে পায়ের কুঁচকি দিয়ে, সেটা সার্জেনও অনেক সময় সেখানে ইনভলভ থাকেন, কুঁচকির আর্টারিটা ডাইসেক্ট করে কেটে ওখান থেকে অনেক মোটা পাইপের থ্রু দিয়ে এটাকে পুরো ছাতার মতন জিনিস সেলাই করা আছে, যাতে আর্টারিটা পুরো কভার হয়ে যায়। সেই ডাইসেকশন আর্টারি বা অনেক সময় ফুলে যায় পুরো
প্রচুর বেলুনের মতন ফুলে যায়, যেটা রাপচার করলে ইমিডিয়েট ডেথ হয়ে যায়, সাডেন ডেথ, ইমিডিয়েট তৎক্ষণাৎ মারা যাবে, সেই ডেথগুলো থেকে প্রিভেন্ট করা যায়। এই একটা তাকে বলে ট্রান্সক্যাথেটার অ্যাওর্টিক রিপেয়ার। বেশ, আর একটা ছোট্ট মতন যে জিনিসটা এটা প্রকাশদা পরে বলবেন, সেটা হচ্ছে আমাদের আগে একটা ছিল, আমরা যে পেসমেকার আগে আমরা লাগাতাম যে বাঁদিকে যে কলার বোনের নিচে বা ডান দিকের কলার বোনের নিচে, সেখানে দুটো লিড থাকতো। আচ্ছা, আমরা ছবির মাধ্যমেও দেখে নিতে পারি, একটুখানি স্ক্রিনে যাওয়া যেটা দেখাচ্ছিল, যেটা আগের ডিভাইসটা হচ্ছে ওইটা সাধারণ মানুষের নামে সুবিধা হবে, ওটা হচ্ছে অ্যাওর্টিক স্টেন্ট গ্রাফ বলে ওটাকে, গ্রাফ। আর যেটা এখন বস্তুটা হাতে রয়েছে এটা অ্যাকচুয়ালি লিডলেস পেসমেকার। এই যেটা যেটা এখানে দেখেইনি সাধারণ মানুষ, দেখি জিনিসটা কিরকম একটু, যেটা এটা হচ্ছে যে লিডলেস পেসমেকার। আগে আমরা পেসমেকার বসাতাম বুকের বাঁদিকে কেটে এখান থেকে দুটো লিড ভেতরে যেত। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এখানে, এটাই এখনো প্রচলিত পেসমেকার বলতে এটাই বোঝায়, কিন্তু যদি দেখা যায় যে কোনো কারণে এখান থেকে রুট পাওয়া যাচ্ছে না বা বারবার ইনফেকশন হচ্ছে, এদিক থেকে এদিকে সরাতে হচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন দেখা আমরা এই লিড ছাড়া এই পেসমেকার আমরা স্ক্রিনে যাওয়া ছবিটা আমরা যদি একটু দেখি, তাহলে যদি এটা আপনারা দেখলে এই যে যেটা দেখছেন, এই যে ছোট্ট একটা মেটাল জিনিস দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে পেসমেকার অ্যাকচুয়ালি। এবং ওই পেসমেকারটা লিডলেস পেসমেকার, যেটা পায়ের ভেন দিয়ে স্যার যদি একটু আপনি বুলিয়ে দেখিয়ে দেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পেসমেকার। এখানে কিছু কিছু অ্যাঙ্কারিং স্পাইক রয়েছে, যেটা এখানে গিয়ে আটকে রেখেছে জিনিসটাকে, এবং এটা এখানে থেকে যায়, এটা ফাইব্রোসিস এটা আটকেও যায়, এটা থেকে যায়। এখনও পর্যন্ত এটা সিঙ্গেল চেম্বার, কিছু ডুয়াল চেম্বারও আসছে এটার, যেটা এই হার্টের বেসিক্যালি ছন্দপতন, মানে যেটা ব্র্যাডি অ্যারিথমিয়াতে ট্রিটমেন্টের জন্য এটা ইউজ হয়। এই যে এখানে দেখাতে পারি এটা, দেখি এটা আমরা, হ্যাঁ একটু জুম করে একটু দেখানো হোক দর্শক বন্ধুদের জন্য। বেশ, এই যে ছোট্ট জাস্ট এটা প্রায় 80% কম ওজন, যেটা ইউজুয়াল পেসমেকার ইউজ করি আমরা, সেই ইউজুয়াল পেসমেকারের ওজন প্রায় 20 থেকে 22 গ্রাম, এটার ওজন অনলি 2 গ্রাম। ইউজুয়াল পেসমেকার চলে 10 থেকে 11 বছর বা 12 বছর, এটা প্রায় 18 থেকে 20 বছর নতুন পেসমেকার যেটা এসেছে। আচ্ছা, এরপরে 30 ইয়ার্স চলে বলছে। বেশ বেশ, আচ্ছা এরপরে যদি আমাদের বলেন যে হৃদরোগের যে ওষুধগুলো কি কি, যেগুলো খেয়ে মানুষ সুস্থ থাকতে পারে, সেরকম বেসিক কিছু মেডিসিন ডক্টর মণ্ডল যদি আমাদের বলেন। বেসিক মেডিসিন বলতে যেটা যেসব পেশেন্টরা যে জন্য ফোন করলেন, তাতে দেখা যাচ্ছে যে আমাদের কিছু প্রিভেন্টিভ মেডিসিন হয়। ধরুন আমার কোলেস্ট্রল বেশি আছে, সেক্ষেত্রে আমাদেরকে যে স্ট্যাটিন গ্রুপের ওষুধ, যেটা অ্যাট্রোভাস্ট্যাটিন বা রোজুভাস্ট্যাটিন, স্ট্যাটিন গ্রুপের ওষুধ, যেটাকে বলা হয় এই 21st সেঞ্চুরির ওয়ান অফ দ্য মিরাকেল ড্রাগ, যেগুলো ওই হার্টের শিরাগুলোর মধ্যে যে প্ল্যাক জমে প্রোগ্রেশন হওয়া লিপিড জমে সেটা আটকায়। এবং দেখা যায় যে ওর কোলেস্ট্রল কমানো ছাড়াও আরও অনেকগুলো এফেক্ট আছে, যেটাকে বলে ওর প্লিওট্রপিক এফেক্ট, ওরা হার্ট অ্যাটাকও কমায়। এবং এছাড়া যদি কারো স্টেন্ট থাকে বা আগে বাইপাস হয়ে থাকে, রক্ত পাতলা করার অ্যাসপিরিন গ্রুপের ওষুধও খেয়ে যেতে হয়। এগুলো হচ্ছে বেসিক ওষুধ। এবং হার্টের কিছু কিছু হার্ট ফেলিওরে, যখন হার্টের পাম্পিং কমে যায়, সেখানে কিছু কিছু পিলার ড্রাগ চলে এসেছে, বলা হয় 4 পিলার্স অফ হার্ট ফেলিওর, যেগুলোকে আর্নি গ্রুপ অফ ড্রাগ, মিনারেলোকর্টিকয়েড অ্যান্টাগনিস্ট, বিটা ব্লকার, এগুলো হচ্ছে একদম নিউয়ার হার্ট ফেলিওরের ড্রাগ। এগুলো বেসিক ড্রাগ, যেগুলো মৃত্যু প্রিভেন্ট করে, জীবনকে অনেকদিন ভালো রাখে, বারবার হসপিটালাইজেশনও কমায়। এগুলো নতুন ড্রাগ, কিন্তু অ্যাডভান্সমেন্ট ইজ ভেরি কুইক এবং খুব খুব মানে ফলপ্রসূ ওষুধ দিয়েও কিন্তু খানিকটা হৃদরোগকে সমস্যাকে কন্ট্রোল করা যেতে পারে, সেটাই বেসিক। ওষুধই কিন্তু বেসিক। আমরা যখন অপারেটিভ কিছু চিকিৎসা করি, সেটা কিন্তু খুব বাধ্য হলে করি। কোন ছবির সাহায্যে আপনি আমাদের কিছু দেখাতে চাইছেন কি? হ্যাঁ, এই যে ছবিটা দেখানো আছে, এটা একটা, যেমন ধরুন অ্যাওর্টিক ভালভ বয়সে এটা কিন্তু এই আস্তে আস্তে এই জিনিস বাড়ছে। যে ভদ্রলোক বললেন মাইটাল ভালভের ডিজিজ 76 বছর বয়সে, ঠিক একই ধরনের কারণে যদি অ্যাওর্টিক ভালভে কোনো কারণে ন্যারোয়িং হয়, তাহলে সেটাকে বলে অ্যাওর্টিক স্টেনোসিস। এটা যদি খুব সিভিয়ার হয়, এটাও কিন্তু লাইফ এর কোয়ালিটি খুব পুয়ার হয়ে যায় এবং হঠাৎ করে মৃত্যু হতে পারে, হার্ট ফেলিওর হতে পারে। এটাকে আমরা আগে যেমন শুধু ওপেন সার্জারি করেই একমাত্র করা হতো, এখন কিন্তু TAVR মানে ট্রান্স অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট, TAVR পদ্ধতির সাহায্যে কিন্তু রিপ্লেস করে দেওয়া হয়। যদিও এখনও খুব কস্টলি, কিন্তু দিনে দিনে কস্ট অনেক কমে আসছে এবং এটা খুব এফেক্টিভ চিকিৎসা এই TAVR। আচ্ছা, সেম কথা প্রকাশদার সঙ্গে কন্টিনিউশনে, এই পার্টিকুলার যারা রিস্ক ফ্যাক্টর সার্জেন নিজেরাই অ্যাভয়েড করতে চায়, যাদের খুব বয়স বেড়ে গেছে, তাদের লাং ডিজিজ রয়েছে, করতে পারবে না, তাদের কিডনি ফেলিওর রয়েছে, অনেক ফ্রেজাইল হেলথ, 80-90 বছর বয়স, খুব রোগা, তাদের জন্য এটা অত্যন্ত ইফেক্টিভ। এটা সেম রেজাল্ট লং টার্ম সার্জারির সঙ্গে সেম।
আগে হাই রিস্কে ব্যবহার করা হতো, এখন মডারেট রিস্কেও ব্যবহার করা হচ্ছে, আজকাল লো রিস্কেও এটা ব্যবহার করা হচ্ছে। তবে এটা এই- অত্যন্ত হ্যাঁ। উপকারী চিকিৎসা, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার আমাদের এই কিন্তু শতাব্দীতে। আপনি যেটা বললেন যে এক্সারসাইজ এবং ঘুম, এটা কিন্তু আমাদের শরীরের অত্যন্ত দরকারি একটা জিনিস। এটার কতটা গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের 9 to 5 জবের মধ্যে, এই আলোচনায় নিশ্চয়ই ফিরে আসবো, কিন্তু তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আসছি। সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। মায়াবী এক জানলা খুলে তুমি প্রথম দেখিয়েছিলে শব্দ ছবির খেলা। তোমার সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট পালন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। ফিরে আসছি আমাদের আলোচনা পর্বে। যে আলোচনাটা করতে করতে আমরা বিজ্ঞাপন বিরতিতে চলে গেলাম যে ডক্টর মণ্ডল, ঘুম এবং এক্সারসাইজ এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জীবনে। এখন যে নতুন দৌড়টা উঠেছে যে আমরা সবাই মিলে জিম যাই, চলুন জিমে গিয়ে এক্সারসাইজ করি, জীবনটাকে পাল্টানোর চেষ্টা করি, এটা কি, এটার ব্যাপারে আপনি কি বলবেন সেটা যদি একটু বলেন। না, প্রথমেই আপনার এক্সারসাইজটা বলি। এক্সারসাইজটা অ্যাকচুয়ালি ইজ এ ম্যান্ডেটরি পার্ট অফ লাইফ। এবারে এক্সারসাইজের কিছু জিনিস ছিল আমাদের, যদি ধরুন 50 বছর আগে চলে যান, তাদের লাইফস্টাইলের মধ্যেই কিছু এক্সারসাইজ জুড়ে ছিল। ধরুন একটা আমাকে বাজারে যেতে হবে, বাজার থেকে ফেরত আসতে হবে, 1 কিলোমিটার গেলাম 1 কিলোমিটার এলাম, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এখন আর নেই। এখন কিন্তু বাড়ির থেকে বেরোলেই গাড়ি চড়ছি আমরা। তাহলে কি হচ্ছে, আমাদের এক্সারসাইজ অলরেডি আমরা না চাইলেও এক্সারসাইজ ছেড়ে দিয়েছি। ঠিক। এবং জীবনের টাইম কমাতে গিয়ে, মানে যাতে কর্ম টাইম বেড়ে যায়, তার জন্য কি হচ্ছে, আমরা দ্রুত যাওয়ার চেষ্টা করছি। এই যে ফাস্ট লাইফ, এটাকেও বলতে পারেন যে আমাদের যে আধুনিক লাইফ, বড্ড বেশি দৌড়াদৌড়ি করছি আমরা, তার একটা অন্ধকার সাইডই হচ্ছে এক্সারসাইজটা ভুলে যাওয়া। এবারে প্রত্যেক মানুষেরই 1 ঘন্টা অ্যাটলিস্ট, 1 ঘন্টা অ্যাটলিস্ট এক্সারসাইজ পার ডে ইজ নেসেসারি। 1 ঘন্টা মিনিমাম। তার মধ্যে 40 মিনিট সে ঘাম ঝরানো এনার্জি স্পেন্ডিং এক্সারসাইজ, সেটা মর্নিং আওয়ার্স হলে বেটার, কিন্তু না সম্ভব হলে যে কোনো টাইমে। দেখুন ইচ্ছে থাকলে উপায় তো হয়। অ্যাটলিস্ট 20 মিনিট যেন যোগা টাইপের এক্সারসাইজ করেন আর কি, মানে দু রকমের এক্সারসাইজেরই মিক্স করতে হবে। অ্যাটলিস্ট 40 মিনিটস হচ্ছে এনার্জি স্পেন্ডিং এক্সারসাইজ, আর 20 মিনিটস অ্যাটলিস্ট হচ্ছে মাইন্ড কুলিং এক্সারসাইজ, যেটা যোগা টাইপ এক্সারসাইজ। সেটা কিন্তু অ্যাটলিস্ট 5 দিন সপ্তাহে ম্যান্ডেটরি করা। দর্শক বন্ধু আগরতলা থেকে আমাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, একটু কথাটা শুনে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন, শুনছি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমি আগরতলা থেকে কুমুদ দত্ত বলছি। বলুন। হ্যাঁ, আমার দুটো প্রশ্ন ডাক্তারদের কাছে। কোনো হার্টের পেশেন্ট, মানে আর্টারি ব্লকেজের ধরুন স্টেন্ট লাগানো আছে, তো এই স্টেন্ট লাগানো পেশেন্ট কি আবার স্ট্রোক, হার্ট অ্যাটাক হতে পারে বা স্ট্রোক হতে পারে? আর দ্বিতীয় প্রশ্ন,
যদি হয় তাহলে ডাক্তার বা হসপিটালে পৌঁছানোর আগে কি মেডিকেশন দিয়ে কি করলে রোগীকে ডাক্তারের কাছে বা হসপিটালে নেওয়ার সময়টুকু আমি কাটাতে পারি? বেশ, শুনতে থাকুন। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলছি ম্যাডাম, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের সঙ্গে কি হার্টের সমস্যা কোনো সম্পর্কিত? বেশ, এটা অন্যরকম প্রশ্ন আপনি করেছেন, শুনতে থাকুন। ডক্টর স্বরাজ, প্রথমে আসি আপনার কাছে যে প্রথম কোশ্চেনটা। বেশ, হ্যাঁ স্যার, আপনার একবার স্টেন্ট লাগলে আবার বন্ধ হতে পারে। সেই স্টেন্ট বন্ধ হতে পারে, তাকে বলি আমরা ISR, ইনস্ট্যান্ট রিস্টেনোসিস। স্টেন্টের ওই ভেসেলসের স্টেন্টের আগেও বন্ধ হতে পারে, পরেও বন্ধ হতে পারে, বা অন্য জায়গায় ব্লক হতে পারে, যাদের ডিনোভো ব্লক বলি আমরা আর কি। তো 2 to 4% ক্ষেত্রে ব্লক হতে পারে, ওই স্টেন্টটাই বন্ধ হতে পারে, বা অন্য ক্ষেত্রেও বন্ধ হতে পারে। বাট রেগুলার ঠিক ডোজে যদি ওষুধ খান, আপনি ডাক্তারের কাছে রেগুলার ফলো আপ করেন, তাহলে বন্ধ হওয়ার সম্ভাবনা খুব কম। আর যদি বন্ধ হয়, যদি চেস্ট পেন অনুভব করেন, আপনি যেহেতু আগে স্টেন্ট হয়েছে, তাহলে চেস্ট পেন যে কেমন হয় আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা থাকবে। তখন ইমিডিয়েটলি ক্লোপিডোগ্রেল বলে একটা ড্রাগ দিই আমরা, ব্লাড থিনার, সেটা 6টা থেকে 8টা ইমিডিয়েটলি খেয়ে নেবেন পাশে ডাক্তারের পরামর্শে। একটা অ্যাসপিরিন 325 মিলিগ্রাম আর একটা অ্যাট্রোভাস্টিন 80 মিলিগ্রাম। এটা প্রায় অলমোস্ট ডাক্তারের কাছে পৌঁছানোর আগে আপনাকে খেতেই হবে। সেটা ডাক্তারের কাছে পৌঁছানো যে চিকিৎসা হবে তার ইকুইভ্যালেন্ট হবে আপনার, সুতরাং বাড়ি রেখে দেওয়া উচিত আপনার ওই ওষুধগুলো। আর তারপরে ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ করা উচিত। এবং আরেকটা জিনিস, এই যে কথাটা বললেন যে ডক্টর মন্ডল, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাটা কতটা যুক্তিসঙ্গত? এবং বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, যারা এখন ইঁদুর দৌড়ে আমরা ছুটছি, আমাদের কাছে সময় নেই, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? দেখুন, এই প্রিভেনশন ব্যাপারটা কিন্তু প্রতিটা লাইফের প্রত্যেকটা স্টেজেই ইম্পর্টেন্ট। ধরুন আপনার অসুখ হয়নি, তখন আপনি প্রিভেন্ট করার চেষ্টা করছেন, সেটাকে বলে একদম পুরো প্রাইমোডিয়াল বা প্রাইমারি প্রিভেনশন, রোগ হওয়ার আগে আটকে দেওয়া। সেটাই কিন্তু মটো, যে টিনেজ থেকেই সে যেন শিখে যায় তাকে কি করে লাইফ স্পেন্ড করতে হবে। লক্ষণগুলো কি কি, যে এই যে বলছি প্রিভেনশন, বুঝবো কি করে হার্ট অ্যাটাক হয়েছে? না, প্রিভেনশনের জন্য তো কোনো লক্ষণের দরকার নেই। আপনার প্রাইমারি প্রিভেনশনে রোগ নেই, তখনই আপনি প্রিভেন্ট করবেন যাতে রোগটা না আসে। আর এই যে ভদ্রলোকরা ফোন করছেন আবার হবে কিনা, স্টেন বন্ধ হবে কিনা, এনাদের যে চিকিৎসা, এনাদের যে প্রিভেনশন, সেটা সেকেন্ডারি প্রিভেনশন। মানে রোগ উনি এক্সপিরিয়েন্স করেছেন, এখন ওনাকে প্রিভেন্ট করা যাতে আবার না হয়। কিন্তু মেন আইডিয়া অফ প্রিভেনশন কিন্তু রোগ হওয়ার আগে, যেটাকে বলে প্রাইমোডিয়াল প্রিভেনশন, কোনো রিস্ক ফ্যাক্টরও না ঢুকতে পারে। আর প্রাইমারি প্রিভেনশন মানে কোনো রিস্ক ফ্যাক্টর আসছে সেটাকে আটকে দিলাম যাতে হার্টের অসুখ না হয়। এই প্রাইমারি স্টেজে আটকানোটাই কিন্তু মেন লক্ষ্য। আর আজকের ডিসকাশনে যদি 10টা মানুষও আমাদের কথা শুনে যে রেগুলার এক্সারসাইজ করেন, এই 40 মিনিট হার্ড এক্সারসাইজ, 20 মিনিট যোগা, এবং এই যে স্লিপস ওয়েক সাইকেল, সেটাকেও যদি মেনটেন করেন, একটা ডায়োনাল রিদিম আছে। দেখুন, সূর্যোদয়ের সাথে সাথে আমাদের জীবন শুরু হয়, ঘুমেরও একটা সাইকেল থাকে। যেমন আমাদের ধরুন রাত্রিবেলা আমরা যতটা ঘুমোতে পারি, দিনের বেলা কি চেষ্টা করলে ঘুমোতে পারবো না। শরীরের মধ্যে একটা মেলাটোনিন বলে হরমোন সিক্রিশন হয়, বা মেলানিন, যেটা আমাদের পিনিয়াল গ্ল্যান্ড থেকে হয়, সেই কিন্তু আমাদের 24 ঘন্টা সাইকেলটাকে মেনটেন করে। এই ডায়োনাল সাইকেলটাকে মেনটেন করতে হয়, নাহলেই কিন্তু স্লিপ ডিপ্রাইভেশন হয়, তাতেও অনেক অসুখ হয়। এবং আমাদের এখন যে স্ক্রিন, এই যে টিভি স্ক্রিন, এলইডি স্ক্রিন, স্মার্ট স্পোর্টেন স্ক্রিন, এগুলো কিন্তু আমাদের প্রচন্ড রকমের হ্যাম্পার করে স্লিপ সাইকেল। এই জিনিসটা জানতে চাইছি যে প্রিভেনশনটা বুঝলাম, কিন্তু হৃদরোগ হওয়ার আগে যে পূর্ব লক্ষণগুলো, যে সিমটমসগুলো মানুষ গুলিয়ে ফেলবে না, যে আমার পেট ব্যথা হচ্ছে কি আমার গ্যাস হচ্ছে, এটার সাথে গুলিয়ে ফেলবে না, সেই সিমটমসগুলো যদি এটা আমাদের বলেন। স্পেসিফিক সিমটম যদি কার্ডিয়াকের বলেন, সবার আগে যেটা মানুষ বুঝতে পারবে, যে ধরুন আমি পরিশ্রম করছি, আন্ডিউ হাঁপিয়ে যাচ্ছি, যেটা আমি হাঁপাতাম না, বুকে কোনো ডিসকমফর্ট মনে হচ্ছে, এই ডিসকমফর্ট গলাতেও হতে পারে, বুকেও হতে পারে, বা পেটেও হতে পারে। কারণ এটা হচ্ছে ভেতরকার ভিসারাস সিমটম, এগুলো সামনে আসে খুব ডিফিউজ ভাবে। এই যে হাঁপিয়ে যাওয়া, বুকে দম লাগা, বা কোনো বুকে একটা অস্বস্তি হচ্ছে, যেটা আমি দাঁড়িয়ে গেলে কমে গেল, বা আমি রাত্রেবেলা ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে অস্বস্তি হলো, আমি উঠে পড়লাম, বা হঠাৎ করে মনে হলো মাথাটা ঘুরে গেল, বা হঠাৎ করে চোখটা অন্ধকার হলো, বা মনে হচ্ছে যেন পালস বিট ইররেগুলার হলো, এই যে সিমটমগুলো, এগুলো আমরা কিন্তু ইগনোর করে ফেলি। এইগুলো কিন্তু খুব একটা উচিত না। এই জিনিসটাই জানতে চাইছিলাম। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে এই স্টেজেই ভালো করে ইভালুয়েট করা, যাতে তখন কি করবে এই জিনিসটা হলে। ডক্টর স্বরাজ, আপনি এই ব্যাপারে কি বলবেন? আনটুয়ার্ড মানে যে সিমটম হতো না, যে শ্বাসকষ্ট হওয়া বা বুকে চাপ লাগা, সেগুলো হলে ডাক্তারের কাছে অবশ্যই পরামর্শ করতে হবে। যদি পার্টিকুলারলি বিশেষভাবে যদি তার সুগারের হিস্ট্রি থাকে, ব্লাড প্রেশারের হিস্ট্রি থাকে,
এবং ফ্যামিলিতে বাবা মা ভাই বোন বা দাদু দিদিমার কারোর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়ে গেছে বা বাইপাস সার্জারি হয়ে গেছে, ইভিন ব্রেনে স্ট্রোক হয়ে গেছে, তাদের ইমিডিয়েটলি ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। আর নিয়ম একটা প্রত্যেক 20 বছর বয়স থেকে শুরু করে প্রত্যেকটা ছেলে মেয়েকে একবার লিপিড প্রোফাইল করতেই হবে। এটা গাইডলাইন, ইউনিভার্সাল গাইডলাইন, হোল ওয়ার্ল্ডের গাইডলাইন। আর ডাক্তারের পরামর্শ করতে হবে, ইসিজি করতে হবে, ইকো করতে হবে, দরকার হলে ট্রেডমিল টেস্ট করতে হবে। এই যে একটা গাইডলাইনের কথা বললেন ডক্টর মোল্ল, আসবো আপনার কাছে। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন? সংক্ষেপে যদি বলেন, আমাদের সময় খুব কম। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ নমস্কার, সমীর কুমার দত্ত, এক্সাইট যাদবপুর থেকে বলছিলাম। হ্যাঁ বল। হ্যাঁ, এখন ধরুন একটা যে কোনো অসুখে ডায়াগনোসিসটা তো খুব ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, রাদার একটা এই ওষুধ খাও কি তারপর একটা মানে অন্য ওষুধ দিলাম, কিন্তু এমআরআই কার্ডিওভাস্কুলার সিস্টেম হার্টের এমআরআই করে নাকি আজকাল অনেক কিছু ডায়াগনোসিস ধরে মানে করা যায় আর কি, হার্টের বিভিন্ন কন্ডিশন প্যারামিটারস, এগুলোর ব্যাপারে যদি একটু কিছু বলেন। অবশ্যই শুনতে থাকুন। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমি বলছি যে আমি প্রতিদিন সকালবেলায় হাঁটি 4 কিলোমিটার। হ্যাঁ, তো এই 4 কিলোমিটার হাঁটতে গিয়ে একটু অস্বস্তি হয় বুকের পা দিকে, কিন্তু এটা প্রায় 20-22 বছর ধরে হাঁটছি। আমি এটা ওভারকামেবল, সেই ওভারকাম করতে পারি। আর আমার হাইপার টেনশন নেই। তো এই যে অস্বস্তিটা হয়, এটা কি খুব ভয়ের কারণ নাকি হাঁটা যাবে? আমি 9 মিনিটে 1 কিলোমিটার করে হাঁটি, 36 মিনিটে হাঁটি। শুনতে থাকুন। প্রথম প্রশ্নে যাই, উনি এমআরআই সম্বন্ধে আরো একটু বিস্তারিতভাবে জানতে চেয়েছেন, খুব সংক্ষেপে যদি বলেন। ডাক্তারের পরামর্শ ছাড়া এমআরআই করতে কখনো যাবেন না। এমআরআই মূলত আমরা করি হার্টের মাসেলের, মানে আপনার যে বয়স যে বলছেন করা যায় শুনলাম হয়তো 45, 50 বা 60 হবে, তখন আমরা হার্টের মাসেলের মুভমেন্ট দেখার জন্যে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি দেখার জন্যে তো দেখি আমরা। সেকেন্ড ক্ষেত্রে আমরা এমআরআই করি যখন কোনো হার্টের ডায়াগনোসিস হয়ে গেছে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, মাসেলের কোনো গন্ডগোল আছে, সেখানে কোনো মায়োকার্ডিয়াল স্কার হয়েছে কিনা বা এলজি বলি, লেট গ্যাডোলিয়াম এনহ্যান্সমেন্ট হয়েছে কিনা, সেটা দেখে তার আইসিডি লাগবে কিনা নির্ণয় করার জন্য করি। আদারওয়াইজ এমআরআই করলাম কোনো একটা রোগ ডায়াগনোস করার জন্য, হার্ট রোগ ডায়াগনোস করার জন্য, সেরকম কোনো ইন্ডিকেশন কোনো গাইডলাইনে কোথাও দেওয়া নেই। দ্বিতীয় ফোনে ডক্টর মন্ডল আপনার কাছে যাই। উনি যেটা এক্সারসাইজের সম্বন্ধে আরো একটু বিস্তারিতভাবে যেটা জানতে চেয়েছেন, এবং তার সাথে খাবার দাবার তালিকাও যদি আপনি একটু বলেন। প্রথম যেটা উনি বললেন যে 9 মিনিটে 1 কিলোমিটার করে হাঁটেন এবং সেটা 20 বছর ধরে হাঁটছেন। ঠিক। এই যে এক্সারসাইজের একটা অ্যাডাপ্টেশন, ধরুন আমি কালকে এক্সারসাইজ করব, এটার একটা অ্যাকিউট অ্যাডাপ্টেশন থাকে, একটা ক্রনিক অ্যাডাপ্টেশন থাকে। উনি ক্রনিক্যালি অ্যাডাপ্টেড ফর এক্সারসাইজ, তার মানে উনি যদি কন্টিনিউ করেন ওনার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবারে নতুন কেউ যদি এতদিন এক্সারসাইজ করেননি, ওবেজ বা রিস্ক ফ্যাক্টর বা তার একটা কোলেস্ট্রল ধরা পড়েছে, তিনি এক্সারসাইজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে একটু মেডিকেল পরামর্শের দরকার আছে। নাহলে এই যে জিমের হঠাৎ সাডেন ডেথ, খেলোয়াড়দের সাডেন ডেথ, ইয়ংয়ের সাডেন ডেথ, এইগুলো একটা অ্যাডাপ্টেশন জরুরি হয়। দেখা যায় যে অ্যাটলিস্ট অ্যারাউন্ড বলা হয় যে 4 to 6 উইকস একটা অ্যাডাপটিভ ফেজ দিতে হয়। এই অ্যাডাপ্টেশন ফেজ, অ্যাকিউট অ্যাডাপ্টেশন ফেজ যদি না দেওয়া হয়, তাহলে কিন্তু অনেক সময় কিন্তু কার্ডিয়াক ইমব্যালেন্স হয়, ব্রেনের সার্কুলেশন ইম্পেয়ার্ড হতে পারে, বা অনেক তার জয়েন্টের কোনো রকম প্রবলেম হতে পারে। ওই জন্য একটা অ্যাডাপ্টেশন ফেজ তাকে দিতে হয়, ল্যাগ ফেজ অফ এক্সারসাইজ। এবং সেটা বলা হয় যে 4 to 6 উইকস সে খুব হালকা চালে এক্সারসাইজ করতে করতে বডিকে অ্যাডাপ্ট করবে, তারপর এক্সারসাইজের মাত্রা বাড়বে। খাওয়া দাওয়ার কি কি ধরনের নিয়ন্ত্রণ থাকতে পারে? খাওয়া দাওয়ার যেটা বলা হয়, বেসিক্যালি আপনাকে ইন্ডিজিনাস বেদিক ডায়েট করতে বলা হয়। তাতে সবথেকে ইন্ডিয়ান ডায়েটে সবথেকে বড় যে জিনিসটা বাদ দিতে বলা হয় সেটা হচ্ছে যে ফ্রায়েড ফুড বাদ দেওয়া। তেল দিয়ে ভেজে যে কোনো খাওয়ার দাওয়ার খেলেই কিন্তু ওই ফ্রায়েড অয়েল কিন্তু ইজ ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ। এবং খাওয়ারটাকে যতটা ম্যানমেড খাওয়ার থেকে ন্যাচারাল খাওয়া, ন্যাচারাল কালার্ড ফুডস, যে কোনো কালারের, ধরুন সবুজ হোক হলুদ হোক, যে কোনো কালার্ড ফুড, সেগুলোতে ফাইটোকেমিক্যালস থাকে, তারা অনেক প্রোটেক্টিভ। এই ফাইটোকেমিক্যাল ইভেন একটা আম, পাকা পেঁপে, প্রত্যেকের মধ্যে একটা রঞ্জক পদার্থ রয়েছে যেগুলোই ফাইটোকেমিক্যালস দেয়। তারা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং এবং অ্যান্টি ক্যান্সারাস। সুতরাং এইগুলো খুবই হেল্পফুল আমাদের, যতটা পারা যায় ওই ডায়েটে যাওয়া রাদার দ্যান ফ্রাইড ম্যানমেড ফুডের থেকে। বেশ, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্বে আমরা চলে এসেছি। শেষ করার আগে একটাই কথা বলবো যে ঠিক যতটা যত্নে রাখেন আপনার মোবাইল ফোনটা আপনার বুক পকেটে, ঠিক ততটাই যত্নে কি আছে আপনার হৃদয়। কিছু কিছু জিনিস একটু মেনে চলুন। প্রত্যেকদিন এক্সারসাইজ, একটু নিয়ম করে সুগার প্রেশার মেপে রাখা, উচ্চ রক্তচাপ বা টেনশনকে দূরে সরিয়ে রাখা, ধূমপানকে একেবারে না ছোঁয়া, তাহলেই হয়তো সুস্থ থাকবে আমাদের হৃদয়। আর খালি সচেতন হলেই তো হবে না, আমাদের কিন্তু নিজেদের
আমাদের খেয়াল রাখতে হবে। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, নমস্কার।